বিয়ে নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে, কিন্তু আমার বেলায় যে কিছুতেই হলো না। জানি না আমার পরবর্তী দিনে কি ঘটতে চলেছে, কিন্তু এটাই জানি আমার পোড়া কপাল হয়েছে। বৌমা, ও বৌমা, রান্নাঘরে আর কত গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে? এবার তো খাবারটা নিয়ে এসো। হেঁটে আসলাম সেই কতক্ষণ আগে, আর কত খালি পেটে আমাকে থাকতে হবে শুনি? কি এক বউ যে আমার ছেলেটাকে বিয়ে করালাম! একটা কাজ করতে করতেই একটা বেলা পেরিয়ে যায়। বৌমা, ও বৌমা, একটু এদিকে এসো দেখিনি। হ্যাঁ মা, আসছি। এই তো এই তো রান্না করা প্রায় শেষ, আমি এখনই আসছি। তরকারিটা এভাবেই বসিয়ে রেখে যাই, আগে মায়ের কথাটা শুনে আসি, তারপর আবার রান্নাটা বসাবো। হ্যাঁ মা, বলুন কি কথা। আসলে আমি রান্নাঘরে রান্না করছিলাম। মনে হচ্ছে তো যুদ্ধ করছো, যুদ্ধ। রান্না করতে কি মানুষের এত দেরি লাগে? তোমার মতো এরকম অলস একটা বউকে বিয়ে করিয়ে আমার ছেলেটার জীবনটা নষ্ট করে ফেললাম। দেখো গিয়ে ওই বাড়ির বউটা কত তাড়াহুড়ো করে রান্না করে। সব কিছু করতে তার কয়েক মিনিট শুধু সময় লাগে। এটা আপনি কি বলছেন মা? একটা তরকারি ভালো মতো সেদ্ধ করে রান্না করলে তো ঘন্টা খানেকের উপরে সময় লাগবেই। কয়েক মিনিটে কিভাবে রান্না হয়ে যাবে? আপনি এটা একদম মিথ্যে কথা বললেন। ও মা গো, ও মা গো, বাবা গো, দেখে যাও এসে কে কোথায় আছো, দেখে যাও। বউ দুদিনও হলো না এই বাড়িতে এসেছে, আমার সংসারটার মধ্যে আগুন জ্বালাতে এসেছে, এখনই আমাকে ভুল ধরা শুরু করেছে। এই হতচ্ছাড়ি, তুই আমার সাথে ভুল ধরবি তাই না? আমি এই সংসারটাতে 40টা বছর খেটেছি। আমি জানি, বুঝেছিস, কোন জিনিসটা কি করে করতে হয় সব আমি জানি। তোর বাপের বাড়ি থেকে তো কিছুটি শিখে আসিসনি। মা, আপনি আমার বাপের বাড়ির নাম কেন নিচ্ছেন? আপনি তো সবসময় জানতেন যে আমি বিয়ের আগে কখনো রান্নাঘরেই যাইনি। এখন আমি যতটুকু সম্ভব আমি সব কিছু করছি। কেন আমার সাথে এরকম করছেন বলুন? আপনি যদি আমার সাথে সহযোগিতা একটু করতেন, তাহলে সব কিছুই আগে হয়ে যেত। বাবা রে বাবা, আমার যে কি পোড়া কপাল! আমার সোনা ছেলেটা আসুক, আসুক অফিস থেকে, তারপর আমি বলবো, সব ঘটনা খুলে বলবো যে তোকে কি বিয়ে করিয়েছিলাম তোর বউ আমাকে শাসন করতে নাকি আমাকে সেবা যত্ন করতে। মা, আপনি এরকমটা বলবেন না কখনো ওনাকে, ওনার মন খারাপ করবে। দয়া করে দয়া করে আমার নামে কিছু বলবেন না। আপনি দয়া করে মাথাটা ঠান্ডা করুন, আপনাকে আমি এখনই খাবার খেতে দিচ্ছি। তোমার মা সবসময় আমার সাথে খারাপ আচরণ করে। আমার দোষটা কোথায় বলো? এই বাড়িতে বিয়ে করে এসে কি আমার সব থেকে বড় ভুল হয়েছে? আমার বাপের বাড়ি অত ধনী না হলেও বাবা আমাকে রাজকন্যার মতোই রেখেছেন। কোনো কাজ আমার এই দুহাত দিয়ে কখনো ছুঁইনি। আস্তে আস্তে তো সব কিছু আমাকে শিখতে হবে। এভাবে কি এভাবে কি হুটহাট করে সব কিছু আয়ত্ত করে ফেলা যায় বলো? আরে গিন্নি, কি হয়েছে সেটাই বলো। মাকে কিছু বলেছে নাকি তোমায়? মা সবসময় আমার কাজের ভুল ধরে। এভাবে ভুল ধরতে থাকলে আমার মন মানসিকতা কি সবসময় এক থাকবে বলো? এটা হয়নি, ওটা হয়নি, রান্নাঘরে রান্না করতে দেরি হয়, বাসন মাজতে দেরি হয়, ঘর ঝাড় দিতে দেরি হয়, সব কিছুতেই শুধু আমাকে বলে আমি নাকি অলস। আচ্ছা, তুমি বলো, আমি কি কোনো মেশিন যে এত তাড়াতাড়ি সব কিছু করে ফেলবো? আরে গিন্নি, মায়ের কথায় কিছু মনে করো না। আসলে মা তো পুরোনো দিনের মানুষ, তাই এরকম বলে। মা বলতো আগেকার দিনে মানুষ খুব তাড়াহুড়া করে অনেক কাজ করে ফেলতো। মা সেই পুরোনো আমলেই পড়ে আছে। মায়ের বয়স হয়েছে, মায়ের কথা নিয়ে অত তুমি ভেবো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। মা শুধু এটাই বলে না, আরও বলেন যে তার ছেলেকে উনি বিয়ে করিয়ে সব থেকে বড় ভুল করেছেন। আমার থেকে ভালো বউ নাকি ওনার ছেলে পেত। আচ্ছা তুমি বলো, এটা কি ঠিক? শোনো, সারা দিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যদি এরকম তোমার বকবকানি শুনি না, তাহলে কিন্তু আর বাড়িতেই আমি আসবো না। আমি তো বলেছি, মা পুরোনো আমলের মানুষ, মায়ের সাথে মিশলে মা এমনিতেই অনেক ভালো আচরণ করবে। তুমি শুধু একটু ধৈর্য ধরে থাকো। কারো কাছে কোনো বিচার দিয়ে কোনো লাভ নেই, নিজের বিচার নিজেকেই করতে হবে। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসি।
এই বাড়িতে ভালোবাসা তো কোনোদিন পাবোই না, শুধু চাকরানির মতো খেটেই যেতে হবে আমাকে। আহা, তুমি সব কিছুতে একটু বাড়াবাড়ি কেন করো বলো তো? যাও যাও, এখন খাবারটা নিয়ে এসো, আমি ঘুমোবো, আমার শরীর অনেক ক্লান্ত লাগছে। আমার পোড়া কপাল, উনি যদি মাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তো মা একটু বুঝতেন, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনছেন না। যাই হোক, এটা আমার ভাগ্য বলেই আমি মেনে নেব। আরে আরে, কি আমার ভাগ্য! দিদি, দিদি তুমি কখন এলে? আমাকে তো কোনো খবরও দিলে না। ভালোই হয়েছে, কতদিন ধরে যে তোমায় দেখি না দিদি। বসো বসো। শুনেছি তোর ছেলে নাকি বিয়ে করেছে, তাই তোর ছেলের বউকে দেখতে এসেছি, যে কোন হতচারীকে তোর ছেলের জন্য নিয়ে এসেছিস। জানিসই তো আমার ছেলের বউটার কি অবস্থা। ধনী বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছি, এখন আমার উপরে সে শাসন করে। কি বলছো এসব তুমি দিদি? আমি তো আগে কিছু জানতাম না। আসলে তোমার তো কতদিন ধরে কোনো খোঁজ খবরই পাই না, তাহলে হলেও হতে পারে। বসো দিদি বসো, বসে তারপর আলাপ করি। বসা বসি পরে হবে, এখন তোর ছেলের বউকে ডাক দে তো, দেখি দেখি এর কি অবস্থা। আমি তো আবার মুখ দেখি বলে দিতে পারি যে কে ভালো আর কি মন্দ। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি এদিকে আসো বলছি। দেখো দেখো কে এসেছে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? এই যে দেখো দিদি, এই হলো আমার ছেলের বউ। তার মুখটা দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো? কেমন আছেন মাসিমা? হুম হুম, তোর বউকে দেখে তো ভালো ঠেকছে না রে। এ বউ তো দেখিনি আমার ছেলের বউয়ের থেকেও বেশি বিপজ্জনক। এর থেকে সব টাকা পয়সা গয়না সরিয়ে রাখবি, না হলে কোন দিন যে লাপাত্তা হয়ে যায় সব কিছু নিয়ে কে জানে। এসব আপনি কি বলছেন মাসিমা? এটা আমার সংসার, এটা আমার ঘর। আমার স্বামীর ঘর থেকে আমি কিভাবে টাকা পয়সা চুরি করে নিয়ে পালাবো বলুন? আমি এগুলো কখনো কল্পনাই করি না। আর আপনি এসব কি বলছেন মাকে? দিদি, তুমি একদম ঠিক কথাই বলেছ। দেখেছো মেয়ের কি পাখনা গজিয়েছে? না হলে তোমার মতো এরকম একজন মুরব্বী মানুষের সামনে কি করে অত বড় মুখ করে গলা বাড়িয়ে কথা বলতে পারে বলো? না না গো না, আমার ছেলের জন্য বিষ নিয়ে এসেছি গো, বিষ। এই মেয়ে তো পরের মেয়ে কি আর কখনো নিজের মেয়ে হয়? তাই তো আমার এই সম্পত্তি সব কিছু তার নামে লিখে তারপর আমার গয়নাগুলো চুরি করে এখান থেকে পালাবে গো, পালাবে। দেখলি তোর ছেলের বউ তোর কথাগুলো শুনে রাগে ফুসফুস করতে করতে এখান থেকে চলে গেল। তোর কি মনে হয় রে এই মেয়ে কি ভালো? জীবনেও না। এর মুখটা দেখে আমি বলে দিয়েছি যে এর মতো খারাপ মেয়ে পৃথিবীতে নেই। চোখে চোখে রাখবি, বুঝেছিস? চোখে চোখে রাখবি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি দিদি? ওকে আমি সব সময় ধমকিয়ে ধমকিয়ে রাখি, যদি সোজা হয় তো আমার ধমকানিতেই সোজা হবে, না হলে বাড়ি থেকে ঘাট ধাক্কা মেরে বের করে দেব। আমাকে তো আর চেনে নি যে আমি কার মার কে। মা, ও মা, রূপা, একটা খুশির সংবাদ আছে। আমি আসলে প্রমোশন পেয়েছি। আমাকে 1 মাসের জন্য শহরের বাইরে যেতে হবে। সেখানে বসের সাথে কাজ করে আমার কাজের দক্ষতা দেখাতে হবে। এই 1 মাস আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগই করতে পারবো না। সত্যি বলছো? তোমার কথা শুনে আমার খুবই খুশি লাগছে। আমি তোমার জন্য সবসময় প্রার্থনা করব তুমি যেন আরো বড় হও। সবসময় সাবধানে থেকো, কেমন? আর আর মাসের খান পর এই বাড়িতে আবার চলে এসো। 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলের জন্য প্রার্থনা করা হচ্ছে বুঝি, সংবর্ধনা জানানো হচ্ছে। আমার সোনা ছেলেটার কি হাল হয়েছিল দেখিসনি? তোকে বিয়ে করার পর থেকে সব কিছু শুধু নিচের দিকে যাচ্ছিল।
আমার প্রার্থনায় আমার ছেলেটা অত উপরে উঠেছে। হ্যাঁ হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি আসার পরেই এই সংসারে এত কাল হয়েছি যে কি বলবো। আপনার প্রার্থনাতেই তো আপনার ছেলে এত উপরে উঠলো। মা তো মাই হয়, মায়ের প্রার্থনা কখনো বিফলে যায় না। দেখলি তো বাবা, দেখলি তোর সামনে আমাকে কি রকম করে অপমান করে এখান থেকে চলে গেল। হায় হায় রে, আমার ছেলেটা আজকে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার আগেও আমার ছেলেটার সাথে অত খারাপ আচরণ করলো এই হতচ্ছাড়ি। একে তো আমি ছাড়বো না। আহা মা, বাদ দাও তো। শোনো মা, তোমরা দুজন কখনো আর ঝগড়া করো না, কেমন? আমি ওকে বলেছি তোমার সাথে আর ঝগড়া করবে না, আর তোমাকেও বলে যাচ্ছি ঝগড়া করা ভালো নয়। ও যথেষ্ট ভালো মেয়ে, তুমিও অনেক ভালো মা। আর শোনো মা, তোমার সাথে যোগাযোগ করার কোনো অবস্থাতেই আমি থাকবো না। 1 মাস পর আমি যোগাযোগ করব, কেমন? এই গয়না শুধু আমার, এই সব কিছু আমার, এই বাড়ি ঘর সব টাকা পয়সা শুধু আমার। আমি এই সংসারটাতে 40টা বছর খেটে খুঁটে এগুলো আমার জন্য তৈরি করেছি। পরের কোনো মেয়েকে আমার এই গয়না বাড়ি ঘর কিচ্ছুটি ধরতে দেব না। ও শুধু চাকরের মতো কাজ করবে, আর আমি শুধু শুয়ে বসে গয়না পরবো আর সারা জীবনটা হাসি মুখে কাটাবো। এই পরের মেয়েটা যে আমার ছেলেকে লোভে করে আরো পাগল হয়ে বিয়ে করেছে, সেটা তো আমি জানি। না হলে একবার বলাতেই কি রাজি হয়ে যায়? এই সব গয়না আমার এই সব গয়না, এখান থেকে আমি কাউকে কোনো গয়না নিতে দেব না। মা, রাতের খাবারটা টেবিলে বেড়ে রেখেছি, দয়া করে একটু খেয়ে নিন। তারপর তো আপনাকে ওষুধগুলো খেতে হবে। এত রাত জাগলে তো আপনার শরীর খারাপ করবে মা, আর আপনার ছেলেও তো বাড়িতে নেই। আমার কতগুলো গয়না আছে, সবগুলো দেখতে এসেছিস তাই না? খাবার কথার চলে তুই আমার গয়নাগুলো নিতে এসেছিস তাই না? শোন পরের মেয়ে, আমার এই গয়না তোকে কোনো দিন দেব না, কোনো দিন না। আমি এগুলো সারা জীবন কেটে খুঁটে বানিয়েছি, এই ঘরটাও আমি বানিয়েছি, সব কিছুই আমার। তুই তুই পরের মেয়ে, অন্যের মেয়ে, তুই দূরে থাকবি আমার থেকে সবসময়, বুঝলি? এখনকার দিনের মেয়েদের শুধু মনে লোভ আর লোভ, তারা তারা টাকা ছাড়া আর কিছু বোঝে না। সেদিন পরাণের বউটা তাদের অতগুলো টাকা নিয়ে ভেগে চলে গেল। আমি আমি এ যুগের মেয়েদেরকে কখনোই বিশ্বাস করি না, তারা শুধু টাকা গয়না ছাড়া আর কিছু চেনে না। মা, আপনি শান্ত হন। এইভাবে করতে থাকলে তো আপনার শরীর খারাপ করবে। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, এই বাড়িতে আপনার কোনো গয়নাতে আমি হাত দেব না কোনো দিন। আমি আপনার গয়না নিতে আসিনি মা। আমি সংসারটাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনার ছেলেকে ভালোবাসি। আমি টাকা পয়সার লোভে কখনোই এই বিয়ে করিনি মা। আপনি শুধু শুধু অন্যের সাথে আমাকে তুলনা করছেন। আমি লোভী নই মা, আমি লোভী নই। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও গো, আমাকে বাঁচাও। আমি মরে গেলাম গো, আমি মরে গেলাম। আমার আমার এই বুঝি দমটা বেরিয়ে গেল গো, দমটা বেরিয়ে গেল। আপনার এ কি হলো মা? এ কি হলো? আপনার শরীরে তো গটি বসন্তে ভরে গেছে। হায় হায়, আমি এখন কি করব? আপনার ছেলে তো বাড়িতে নেই। আমাকে কিছু একটা তাড়াতাড়ি করতেই হবে, না হলে গটি বসন্ত যে অনেক ভয়ঙ্কর। ধরবি না তো ছাড়ি, আমাকে ধরবি না। তোর অভিশাপের কারণে আমার এগুলো হয়েছে। তুই তুই নিশ্চয়ই উপরওয়ালার কাছে প্রার্থনা করেছিলিস যে যে আমার যেন রোগ হয়ে আমি মরে যাই। ধরবি না আমাকে, তুই ধরবি না। আমাকে যাইছে তাই বলুন মা, আমার এখন কথা বলার কোনো সময় নেই। আচ্ছা ধরুন, আমি আপনার খারাপই চাই, কিন্তু কিন্তু এখন আপনাকে হাসপাতালে নিতেই হবে, নাহলে যে অনেক দেরি হয়ে যাবে মা। দয়া করুন আমার সাথে হাসপাতালে চলুন মা। দাঁড়ান দাঁড়ান, আমি এখনই কাউকে ডেকে তারপর আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। গটি বসন্ত যে অনেক ভয়ঙ্কর, আপনাকে কেউ ধরবেও না এসে, কারণ এটা ছড়িয়ে যায়। আমি আমি আপনাকে কোলে করে হাসপাতালে নিয়ে যাব, আমার যাই হয়ে যাক না কেন।
চলুন মা, চলুন, আপনাকে যে আমাকে বাঁচাতেই হবে। এই না না, আমাকে কোলে নিবি না, আমাকে ধরবি না। তুই তুই হচ্ছিস পরের মেয়ে। পরের মেয়ে কখনো নিজের মেয়ে হয় না। আমার সাথে অভিনয় একদম করবি না ভালো সাজার। আমি আমি এভাবেই মরবো, তবু তোর সাথে আমি যাব না। আপনি একদম ঠিক টাইমে আপনার মাকে নিয়ে এখানে এসেছেন, না হলে আর একটু দেরি হলে তো কোনো একটা গড়বড় হয়ে যেত। ওনার শরীরে তো কোনো পালসেই কাজ করছিল না। উনি কি এত টেনশন করেন যাতে তার রক্ত একদম জলে পরিণত হলো? আপনি যদি ঠিক টাইমে না আসতেন আর না রক্ত দিতেন ওনাকে, তাহলে তো ওনাকে বাঁচানো অসম্ভব হয়ে যেত। না ডাক্তার সাহেব, সব কিছুই উপরওয়ালার ইচ্ছা। আমি তো শুধু একটু সাহায্য করেছি মাকে। আমার মা সুস্থ হলেই হবে, আমার যে আর কিচ্ছুটি চাই না। দয়া করে আপনি মায়ের ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, আমি যা যা করার সব কিছুই করব। আপনি গয়না বিক্রি করে যে টাকাগুলো আমার হাতে দিয়েছেন সেগুলোই হবে। আর বাকি যদি কোনো টাকা লাগে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে, কারণ এরকম ভালোবাসা আমরা কখনোই দেখিনি যে শাশুড়িকে একজন বউ এত ভালোবাসে। বৌমা, ও মা, তোকে আমি কত কিছু বলেছি মা। আমি আমার তো ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই। অবশেষে তুই নিজের গড়া গয়নাগুলো আমার জন্য বেচে দিলি। তুই কি মানুষ নাকি তুই কোনো দেবতা মা? আমি মানুষই মা, আপনি যে সুস্থ হয়েছেন এটাতে আমি সব থেকে খুশি। আমার যে আর কিচ্ছুটি চাওয়ার নেই। গয়না চলে গেলে গয়না ফিরে আসবে, কিন্তু আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমরা ভালোভাবে বাঁচতে পারতাম না মা। দাঁড়া বৌমা, তুই এখানেই দাঁড়া, আমি এখনই আসছি। একটু দাঁড়া মা। তোকে তোকে আমি কি বলবো, আমার কোনো ভাষা খুঁজে নেই। তুই শুধু এখানেই দাঁড়া, আমি এখনই আসছি। বৌমা, এখানে এখানে অনেক অনেক ভরি গয়না আছে। এটা আমার সারা জীবনে আমি বানিয়েছিলাম। ভেবেছিলাম যে আমার গয়নাগুলো আমি কাউকে কোনোদিন ছুঁতে দেব না। আমি একটা অনেক বড় ভুল করতাম যে সব সময় তোকে অন্য বউদের সাথে তুলনা করেছি। সবাই চারদিক থেকে আমার আমার মাথা খেয়েছে তোর কথা উল্টা পাল্টা বলে। আমি জানতাম মা, আপনি যে অন্যের প্ররোচনে আমাকে এসব ওসব বলতেন। আমি জানি আপনি মন থেকে অনেক ভালো একজন মা। আমি আপনাকে চিনি মা। তবে এই গয়নাগুলো আপনার কাছেই থাকুক। আমি যে এই গয়না চাই না, আমি চাই যেন আমি আমার মাকে আর আমার স্বামীকে নিয়ে এই সংসারে ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে থাকতে পারি। জানিস বৌমা, আমার যখন এ বাড়িতে বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি মা আমাকে অনেক অত্যাচার করতো। তখন ভাবতাম আমার সন্তানের সাথে, আমার সন্তানের বউয়ের সাথে আমি কখনোই খারাপ আচরণ করব না। কিন্তু দেখ, আমিও যে ভালো শাশুড়ি হতে পারিনি। আমিও তোকে আমার শাশুড়ির মতোই অত্যাচার করেছি। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে।